পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন যে আমাদের সীমান্ত আর আমাদের নাই, এখন ওখানে রাখাইন আর্মি বাংলাদেশের সীমান্ত নিয়ন্ত্রণ করছে। হ্যাঁ, উনি বলেছেন, উনি ঠিকই, তারা 10 মাইল, বাংলাদেশের 10 মাইল ভিতরে অলরেডি অবস্থান করছে, হয়তো আরো ভেতরে চলে যেতে পারে। হ্যাঁ, এইবারে আপনাকে আমি একটা জিনিস বলি, সেটা হলো দেখুন, গত ফেব্রুয়ারি মাসের 19 তারিখে মিয়ানমারে একটা আইন পাশ হয়েছে। এই আইনটি হচ্ছে যে এতদিন চীনের যে লজিস্টিক গুলো ছিল, স্থাপনা গুলো ছিল, ইনভেস্টমেন্ট ছিল, সেখানে মিয়ানমার জান্তা সরকারের সেনাবাহিনী, পুলিশ, এরা সেটা প্রোটেক্ট করত। তো সেইটা সম্পূর্ণভাবে প্রোটেক্ট করতে পারছে না বলে চীন খানিকটা বিরুষ্ট। চীন বিরক্ত হয়ে মিয়ানমার গভর্নমেন্টকে বহুবার বলেছে যে এইটা আপনারা হয় প্রোটেক্ট করুন, নইলে আমাদের উপর ছেড়ে দিন। বেশ কয়েক মাস ধরে এরকম একটা দাবি চীন করে আসছিল। অবশেষে গত ফেব্রুয়ারি মাসের 19 তারিখে মিয়ানমার সরকার একটি আইন জারি করেছে। সেই আইনটি হচ্ছে যে মিয়ানমার জনতা সেনাবাহিনীর পাশাপাশি চীন সেখানে তার নিজস্ব সেনাবাহিনী ডিপ্লয় করতে পারবে, প্রাইভেট বাহিনী ডিপ্লয় করতে পারবে, এবং তার যে স্ট্রাকচারাল বিষয়গুলো আছে, তার যে স্থাপনাগুলো আছে, বন্দর, পাইপলাইন, গ্যাস লাইন, এই সমস্ত বিষয়গুলো ড্যামেজ করতে আসলে, কেউ যদি ড্যামেজ করতে আসে, চীন সেখানে সরাসরি তার প্রাইভেট বাহিনী দিয়ে সেটা ঠেকাতে পারবে, আক্রমণ করতে পারবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবে। এই অধিকারটি চীনকে দেওয়ার পরে মিয়ানমারের জনগণের কাছ থেকে প্রতিবাদ এসছে যে আমার দেশের ভূখণ্ডে কেন বাইরের দেশ আসবে। কিন্তু মিয়ানমার গভর্নমেন্টকে যে পরিমাণ টাকা দিয়েছে চীন এই আইনটি পাশ করাবার জন্য, অন্তত $668,000 দেওয়া হয়েছে একটা প্রাইভেট বাহিনীকে ডিপ্লয় করার জন্য। এবং কিউ বন্দর যেটা, সেই বন্দরটাতে চীন একটা টাউনশিপ গড়েছে, শুধুমাত্র একটা বন্দর না, সেটা একটা গভীর সমুদ্র বন্দর এবং চীনা টাউনশিপ, চীনা নাগরিকরা সেখানে অবস্থান করছে। তো আরাকান আর্মি যত শক্তিশালী হোক, আরাকান আর্মি গত 6 মাস আগে রাখাইনের 90% জায়গা দখল করে নিয়েছে বলে আমরা জানি। কিন্তু বাস্তবতা হলো যে রাখাইনের রাজধানী যে সিতুয়ে, সেইটি কিন্তু এখনো ভারতের দখলে, ভারতের পোর্ট সেখানে, সেইটি দখল করতে পারেনি, সেখানে এখনো মিয়ানমার জান্তার দখলে। এবং কিউ বন্দর যেটা, সেই বন্দরটি এখনো মিয়ানমার এবং চীনা লোকদের দখলে। এবং ওয়েইং যে বন্দরটি আছে রাশিয়ার, সেটিও রাশিয়ার টেকনিশিয়ানদের দখলে বা মিয়ানমার জান্তার দখলে। তার মানেটা হচ্ছে আরাকান আর্মি রাখাইন স্টেটের পুরোটা দখল করতে পারেনি এবং পারার কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই। যখন এই আইনটি পাশ হয়েছে, এখন চীনা প্রাইভেট বাহিনী, যেমন রাশিয়ার যে ওয়াগনার বাহিনী ছিল প্রাইভেট বাহিনী, ওইরকম একটা বাহিনী যদি এখানে ঢোকে, কতজন সদস্য ঢুকবে, কি কি অস্ত্র নিয়ে ঢুকবে বা কিভাবে কিভাবে ঢুকবে, এরকম কোনো নির্দিষ্ট করে কোনো কিছু বলা নেই। বলা আছে আপনার স্থাপনা আপনি প্রোটেক্ট করতে পারেন। তাই ধরুন চীন ঢুকে গেল, চীন যখন দেখবে যে তার ইনভেস্টমেন্ট আক্রান্ত হচ্ছে, সে যখন সেটা প্রোটেক্ট করতে যাবে, তখন সে যখন বোমা মারবে বা গুলি ছুড়বে, তখন তো সে সীমান্ত রেখা দাগ দেখে গুলি ছুড়বে না। সেই বোমা তো বাংলাদেশে এসে পড়বে, যেহেতু বাংলাদেশে 10 মাইলের ভেতরে রাখাইন আছে, এই আরাকান আর্মি আছে। তো আরাকান আর্মি যদি বাংলাদেশে প্রবেশ করে থাকে, তাহলে ডেফিনেটলি আরাকান আর্মিকে ড্যামেজ করার জন্য বাংলাদেশেও বোমাবাজি হবে। এবং এই যে করিডোরটা করা হলো, সেই করিডোরটাকে সেফ রাখার জন্য বাংলাদেশের সেনাবাহিনী সেখানে ডিপ্লয় হবে, সেই সেনাবাহিনীর উপরও আক্রমণ হবে, ডেফিনেটলি হবে। এবং সেটা সেটা আরাকান জুন্তা সরকারের যে সেনাবাহিনী, তারাও আক্রমণ করতে পারে, চীনা প্রাইভেট বাহিনী তারাও আক্রমণ করতে পারে। এবং চূড়ান্ত যুদ্ধ যদি শুরু হয়ে যায় ওখানে, পরাশক্তির যুদ্ধ, তাহলে সেখানে রাশিয়া ভারত উভয়ই আক্রমণ করবে। সেই জন্যই আমি শুরুতে বলেছি রাশিয়ার 5টি যুদ্ধজাহাজ এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছে। হ্যাঁ, 4টি যুদ্ধজাহাজ বাংলাদেশে অবস্থান করছে। কারণ কি? না, চলে গেছে এরা। এরা হচ্ছে আপনার এপ্রিল মাসের 2 তারিখে ভারতের সঙ্গে একটা এদের মহড়া ছিল, মহড়া শেষ হয়ে যায় 2 তারিখে। মহড়া শেষ করে তারা চলে যাচ্ছে, চলে যাওয়ার পথে সেখান থেকে মাঝপথ থেকে তারা ফিরে এসেছে, ফিরে এসে বাংলাদেশে নোঙ্গর করে 4 দিন ছিল।
যদিও বাংলাদেশ থেকে বলা হচ্ছে যে এগুলো হচ্ছে বন্ধুত্বপূর্ণ একটা সফর, ওরা আমাদের সাথে মত বিনিময় করতে এসছে, অভিজ্ঞতা বিনিময় করতে এসছে, কিন্তু রিয়েলিটি হচ্ছে যে অভিজ্ঞতা বিনিময় করতে আসেনি, তারা একটা মেসেজ দিতে এসেছে যে আমরাও কিন্তু এই ভাগাভাগি এবং এই কামড়াকামড়ি বা এই যে ছক্কাটাকাটি, এই দাবার বোর্ডে কিন্তু আমরাও একটা গুটি। জাস্ট এই মেসেজটা দিতে এসছে এবং মেসেজটা দেওয়া হয়েছে, ভালোভাবেই মেসেজটা দেওয়া হয়েছে। এখন আমাদের আমাদের যে গভীর সমুদ্র বন্দর আছে পেকুয়াতে, এইটার নিয়ন্ত্রণ নিশ্চয়ই আমাদের নেভির কাছে আছে, কিন্তু এখন পর্যন্ত আছে। কিন্তু চায়না তো এর নারী নক্ষত্র, কারণ তারা এটা নির্মাণ করেছে। এমনকি যে দুটো সাবমেরিন আমাদের আছে সে দুটো তাদেরই বানানো, চাইনিজ সাবমেরিন। দুটো সাবমেরিন না, ওখানে সাবমেরিন রাখার জায়গা আছে সম্ভবত 8টা, রাইট? আমাদের আছে দুটো, আরো 6টি সাবমেরিন ওখানে রাখা যাবে, এবং চায়না ইচ্ছা করলে ওই সাবমেরিন ওখানে এনে রাখতে পারে। ইভেন আমাদের কোনো ডেস্ট্রয়ার নাই, সেখানে 4টা ডেস্ট্রয়ার রাখার জায়গা বানানো হয়েছে, মানে গ্যারেজ বানানো হয়েছে। চায়না চাইলে এখন সেখানে তাদের ডেস্ট্রয়ার এনে রাখতে পারে। আমরা কি সেগুলি নিয়ন্ত্রণ করতে পারবো? না, কোনোভাবেই না। এবং চায়না যদি ওই সাবমেরিন গুলো, চায়নার সাবমেরিন গুলো যদি নিউক্লিয়ার ওয়ারহেড বহনকারী সাবমেরিন হয়, তাহলেও আমাদের কিছু করার নেই। আমি সেই জন্যই আগে থেকে বলছি যে আমরা মনে করছি যে খেলাটা আমরা খেলে দিয়েছি এবং আমরা এই খেলায় জয়ী হব, আমাদেরকে কেউ ক্ষমতা থেকে সরাতে পারবে না। আমাদের পেছনে এরকম বড় একটা বিগ ব্রাদার আছে, সেই বিগ ব্রাদার আমাদেরকে প্রোটেক্ট করবে, আমরা সেই বিগ ব্রাদারের পারপাস সার্ভ করবো, বিগ ব্রাদার আমাদের পারপাস সার্ভ করবে। ব্যাপারটা মোটেও এত ইজি না। কিন্তু মানে আমেরিকা তো আর এমনি এমনি আসেনি, তারা তো আটঘাট বেঁধেই নেমেছে, সো তাদেরকেও দুর্বল ভাবার তো কোনো কারণ নেই। না, দুর্বল ভাবার, দুর্বল কোনোভাবেই তারা না। কিন্তু মুশকিলটা হলো যে আমেরিকার একটা বড় সুবিধা হচ্ছে সারা জীবন তারা নিজেদের ল্যান্ডের বাইরে যুদ্ধ করেছে, কখনো তারা নিজেদের ল্যান্ডে যুদ্ধ করেনি। তারা সারা পৃথিবীময় যুদ্ধ করেছে, পৃথিবীর 83টি জায়গায় তাদের ঘাঁটি আছে, 83টি দেশে তাদের স্থায়ী ঘাঁটি আছে, যুদ্ধ ঘাঁটি। কিন্তু কখনো তারা নিজেদের ল্যান্ড আক্রান্ত হতে পারে এরকম কোন যুদ্ধে কারোর সঙ্গে জড়ায়নি। সুতরাং আমেরিকা যখন এখানে যুদ্ধে জড়াবে, যখন দেখবে তাদের বিপদ, তারা এখান থেকে আস্তে করে সরে যাবে, আস্তে করে তারা সরে যাবে। তারা সরে গেলে যেটা হবে, যে যেভাবে তারা যুগোস্লাভিয়া থেকে সরে এসছে, বসনিয়া হার্জেগোভিনা থেকে সরে এসছে, আফগানিস্তান থেকে সরে গেছে, ভিয়েতনাম থেকে সরে এসছিল, ঠিক একইভাবে এখান থেকে সরে যাবে। সরে যাওয়ার পরে আমরা কি হব? আমরা তো ব্যাটেল ফিল্ড হয়ে গেছি, আমরা ব্যাটেল ফিল্ড হয়ে গেছি, প্র্যাকটিস গ্রাউন্ড হয়ে গেছি। আমরা, আমাদের জনগণ প্র্যাকটিস গ্রাউন্ডের মধ্যে পড়ে গেছে। আমাদের বিপদটা হচ্ছে সেই জায়গাটায়। এই বিপদ দিয়ে কিন্তু আমেরিকা কনসার্ন না, এই বিপদে আমেরিকার কিচ্ছু যায় আসে না। তাদের এই করিডোরের কারণে মায়ানমার জান্তা যদি আমাদেরকে আমাদের সেনাবাহিনীকে আক্রমণ করে বা বাংলাদেশকে আক্রমণ করে, আমেরিকার কিছু যায় আসে না, কিচ্ছু যায় আসে। তো এখন ধরেন একটা প্রক্সি যুদ্ধে বাংলাদেশ জড়িয়ে গেল, নিশ্চয়ই অনেক হতাহত, অনেক একটা একটা মানে একটা মানে খুবই ভয়াবহ একটা পরিস্থিতি হবে। এখন সেই ক্ষেত্রে ধরেন বসনিয়ার কথা আপনি বললেন, হার্জেগোভিনিয়ার কথা বললেন, আফগানিস্তানের কথা বললেন, যেসব জায়গায় আমেরিকা যুদ্ধ করেছে, তো সেগুলো তো দীর্ঘদিন, এগুলো থামতে বা আমেরিকার সরে যেতে দীর্ঘদিন সময় লেগেছে। 1 বছর 2 বছরে যে তারা চলে গেছে তা তো নয়, কিন্তু বহু প্রাণহানি হয়েছে, বহু ক্ষয়ক্ষতি হয়েছে এবং ওই দেশগুলো টুকরো টুকরো হয়েছে। আপনি কি বলতে যাচ্ছেন বাংলাদেশ একটা ছোট্ট একটা দেশ, মাত্র 56,000 বর্গ মাইলের আমার দেশ, রাইট? তো এটা টুকরো হলে কি বা থাকবে? আবার এত কোটি মানুষ এত ছোট জায়গার মধ্যে কি পরিমাণ প্রাণহানি হবে, এটা আমরা কি কল্পনা করতে পারছি? না, আমরা কল্পনা করতে পারলে তো আর আমরা এরকম আগুনে হাত দিতাম না। আমরা বলতে আমি ডক্টর ইউনূস সরকারের কথা বলছি না, আমরা বলতে আমাদের দেশের মানুষ, জনগণ কি বুঝতে পারছে? আমাদের জনগণ বুঝলেই বা লাভটা কি?
আমাদের জনগণের প্রতিনিধি কারা? আমাদের জনগণের প্রতিনিধি তো জনগণের পার্টি বলে পরিচিত যারা বড় বড় পার্টি। জনগণ তো সরাসরি ধানক্ষেত থেকে উঠে এসে ডক্টর ইউনূসের সামনে কথা বলবেন না, বা শেখ হাসিনার সামনে কথা বলবেন। জনগণ ঢাকাতে আসতেই পারবেন না। আমাদের দেশের জনগণ, আমাদের জনগণের পার্টি বা জনগণের যারা প্রতিনিধি বলে দাবি করেন নিজেদেরকে, সেই সমস্ত পার্টিগুলো তারা কি বুঝছে না? তারা অবশ্যই বুঝতে পারছে। তারা বুঝতে পারার পরে কি করছে? তারা বুঝতে পারার পরে সর্বশেষ আমরা একটা শব্দ শুনেছি ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মুখ থেকে, সেটা হলো যে এই ধরনের একটি করিডোর দেওয়ার সিদ্ধান্তের আগে আমাদের সাথে আলোচনা করা উচিত ছিল। আচ্ছা, আলোচনা করা উচিত ছিল আপনি বলছেন, আলোচনা করেননি, তিনি না করেই দিয়ে দিলেন। এখন আপনি কি করবেন? আপনার কি করণীয় আছে? আপনাদের কিছুই করণীয় নেই, বিকজ অফ যে আপনারা প্রথম থেকেই বলে আসছেন এই সরকারটি আমাদের সরকার, এই সরকারকে আমাদেরকে যে কোনো মূল্যে টিকিয়ে রাখতে হবে। সুতরাং এই সরকারকে এখন ডক্টর ইউনূসের সরকার বলার তো কোনো সুযোগ আপনাদের হাতে নেই, আপনাদের হাতেও নেই, জামাতের হাতেও নেই। সুতরাং এই সরকার যদি দেশবিরোধী কোনো সিদ্ধান্ত নিয়ে বসে, আপনাদের মতে, বিএনপি জামাতের মতে যদি দেশবিরোধী সিদ্ধান্ত নিয়ে বসে, তবুও আপনাদেরকে সমর্থন করে যেতে হবে, অথবা আপনাদের কোমর সোজা করে, মেরুদণ্ড সোজা করে বলতে হবে যে এই সরকার আর আমাদের সরকার না। কিন্তু আপনারা কি সেটা বলতে পারছেন? পারছেন। তাহলে আমাদের জনগণ যদি বুঝেও ফেলে সব, যে আজ থেকে এত বছর পরে আমাদের এই পরিণতি হতে যাচ্ছে, কোনো লাভ নেই। কারণ জনগণের হয়ে যারা কথা বলবে তারাই তো চুপ করে আছে, তারাই তো কথা বলছেন।